গাইজ, যদি ভিডিওতে আননোন ল্যাঙ্গুয়েজ আসে তাহলে এই সেটিংয়ে চলে এসো। এরপর অডিও ট্র্যাকে ক্লিক করে নিজের ভাষা সিলেক্ট করে নাও, তারপর ভিডিওটা এনজয় করো। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, আঁচে একাই 15 জন ডিসাইপলসকে ফাইটে হারিয়ে দিয়েছিল, যার মধ্যে একজন ছিল ডিএনজিপিটি মাস্টার্স, যারা তার থেকে বদলা নিতে চেয়েছিল। কিন্তু ইনসাইডেন্টের সাহায্যে তারা তার পোটেনশিয়াল চিনতে পেরে তাকে তিল থেকে রিফাইন করার কাজ দিয়েছিল, যার কথা আউটসাইডের কম্পিটিশনের ভেতরে হচ্ছিল। সেখানে হামলা করা তার উপর খুবই ভারী পড়ে গিয়েছিল। এখন সামনে কি হতে চলেছে সেটাই আমরা দেখব। তো ইউ শূন্যে 1 বাই 1 সেই সব ডিসাইপলসদের ধুলো চাটিয়ে দেয়। এখন শুধু একজন ডিসাইপল বাকি ছিল, তার নাম ছিল ইউলিয়ান। আর ইউসিয়ান হাসতে হাসতে ইউলিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইউলিয়ানের ভাইবস কিছুই ঠিক লাগছিল না। সে হেল্পের জন্য চিৎকার করছিল, আর একটু ভয়ের মধ্যেই আমরা দেখতে পাই সে কারোর কাপড় খুলে নিজেই পরে নিয়েছে। শুধু তাই নয়, সে তার সাহায্যে ইউলিয়ানের রূপও নিয়ে নিয়েছিল, যাতে আর কোনো ডিসাইপল তাকে ডিসেবল করার চেষ্টা না করে। ইউজ সেখান থেকে যেতে যেতে ইউলিয়ানকে বলে, তোমার কাপড় আমার কাছে আছে। এদিকে ইউলিয়ানের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে একটা পাথরের পেছনে লুকিয়ে যায়। অন্যদিকে আমরা হুয়াকে দেখতে পাই। তার অনুভব হচ্ছিল যে কেউ তার আশেপাশে রয়েছে, তাই সে বলে, তুমি যেই হও না কেন বাইরে এসে আমার মুখোমুখি হও। ঠিক তখনই সেখানে একটা ডিমন এসে যায়, আর আসতেই হুয়াকে 5 মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে ধীরে ধীরে হুয়ার দিকে এগোতে থাকে, আর আবারও তার ওপর আক্রমণ করে। হুয়া বুঝে গিয়েছিল এর সঙ্গে ফাইট করা মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ পাঠানো, তাই সে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ডিমন তাকে কোনো সুযোগই দিচ্ছিল না, বারবার পাঞ্চ মেরে তাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলছিল। এরপর আবারও সে হুয়ার সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখনই হুয়ার ভেতরের এনার্জি বাইরে বেরিয়ে আসে। এটা দেখে হুয়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার ভেতরে কনফিডেন্স চলে এসেছিল। এরপর সে ডিমনের সঙ্গে টক্কর নেওয়া শুরু করে। সে নিজেকেই বলে, আমার এই ডিমনকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ ভাই আমাকে টেকনিক শিখিয়েছে যার সাহায্যে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। এখন সেই ডিমন চিৎকার করতে করতে নিজের কয়েকটা ক্লোনস তৈরি করে ফেলে, যার কারণে হুয়ার পক্ষে তাকে টার্গেট করা কঠিন হয়ে যাচ্ছিল। তাই হুয়াও একটা তিয়ান ফরমেশন তৈরি করে ফেলে, আর এবার হুয়ারও ডিমনের মতো ক্লোনস তৈরি হয়ে যায়। এরপর দুই পক্ষের ক্লোনসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু হুয়ার ক্লোনস ভারী পড়তে শুরু করে, যার কারণে সেই ডিমন নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে। কিন্তু হুয়া একটা ফাইনাল স্ট্রোক মেরে সেই ডিমনের খেলা শেষ করে দেয়। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। হুয়া এর আগেও কিছু কমতি ছিল, সে ইউসওয়ানকে এই কথা বলার জন্য তরপাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রঙে ভাঙ ফেলতে সেখানে এসে যায় চেন। সে বলে, তুমি আমার জন্য থ্যাংক ইউ সো মাচ বলনি। কিন্তু হুয়া বলে, আমার এখনও একটা জিনিস বাকি আছে, মনে হয় তুমি ভুলে গেছো। তোমাকে মনে করিয়ে দিতে হবে যে আমি তোমার ট্রিট করেছিলাম। এরপর সে হুয়ায়ের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু এবার হুয়াও তার মোকাবিলা করে। সে স্টিক দিয়ে চেনের মুখে আঘাত করে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন চেন বলে, তোমার এত সাহস, তুমি আমার উপর হাত তুলেছ, এখন দেখো আমি তোমার কি অবস্থা করি। এরপর সে নিজের এনার্জি দিয়ে হুয়ায়ের উপর একের পর এক আক্রমণ করতে থাকে, যার কারণে হুয়া প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। এখন চেন তাকে নিয়ে মজা করতে করতে বলে, আমার তো মনে হয়েছিল তুমি স্ট্রং হয়ে গেছো, আর সেই কারণেই তোমার জবানি আগুনের মতো জ্বলছিল, কিন্তু তুমি তো আগের মতোই দুর্বল রয়ে গেছো। এখন হুয়া বুঝতে পারছিল হয়তো ডিমনের সঙ্গে ফাইট করতে গিয়ে তার অনেক এনার্জি নষ্ট হয়ে গেছে, আর সেই কারণেই সে চেনের সামনে দুর্বল হয়ে পড়ছে। এবার তার মনে হতে থাকে হয়তো তার গিভ আপ করে দেওয়া উচিত, কারণ এখানে লড়াই করে কোনো লাভ নেই। তখন চেন তাকে জিজ্ঞেস করে, হুয়া, তুমি কি কারোর অপেক্ষা করছো, কেউ এসে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? কিন্তু না, আজ সেটা একদমই হবে না, কারণ আমার ভাই কিছু ডিসাইপলসদের মিলে তোমার ভাই ইউসওয়ানকে খুন করার প্ল্যান বানিয়ে ফেলেছে, হয়তো এতক্ষণে সে মারাও গেছে। চেনের কথা শুনেই হুয়া যে একটু আগে গিভ আপ করার ডিসিশন নিয়েছিল সেই ডিসিশন বদলে ফেলে, আর সে আবার চেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার সে চেনের ওপর ভারী পড়তে শুরু করে, তাকে মাটিতে ফেলে তার উপর পা রেখে দেয়। কিন্তু চেন এখনও শেষ হয়ে যায়নি, সে তাড়াতাড়ি হুয়ার গলা চেপে ধরে। এবার হুয়ার আরও বেশি রাগ চলে আসে, আর সে হুয়ার পেটে আঘাত করে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এখন হুয়ার এনার্জি আবারও বেরিয়ে আসতে শুরু করে। সে বলে, তোমার সঙ্গে মোকাবিলা করার জন্য আমার ভাইয়ের দরকার নেই। হুয়ার অরা দেখে চেন অবাক হয়ে যায়। এরপর হুয়া তার দিকে ক্রেজিয়ের মতো দৌড়ে যেতে শুরু করে। তখন চেন চিৎকার করে বলে, তোমার অরা যতই শক্তিশালী দেখাক না কেন, তুমি কখনো আমার সমান হতে পারবে না। আর তারপরই তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর দুর্দান্ত ফাইট। তো হুয়া তাদের ডিফেন্ড করতে করতে একটা টিয়াংগং স্টিক ফরমেশন তৈরি করে ফেলে, যার পরেই সে তাদের উপর ভয়ঙ্কর টি করতে শুরু করে। চেন হুয়ার কাছ থেকে এত মার খেয়েছিল যে সে সঙ্গে সঙ্গেই হার মেনে নেয়। এই নতুন রূপ দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। সে ইউসেনকে বলে, ভাই,
আমাকে মাফ করে দিও। আমার মনে হয় না আমি আর কারো সঙ্গে ফাইট করতে পারবো, তাই আমাকে ফিরে যেতে হবে। কিন্তু তুমি জিতে তবেই ফিরে আসবে। এরপর আমরা তাকে দেখতে পাই যে নিজের রূপ বদলে মিশন পূরণ করার কাজে লেগেছিল। ঠিক তখনই সেখানে 2 জন ডিসাইপলস এসে যায়। এত তাড়াতাড়ি এখানেও পৌঁছে গেছে। তারা বলছিল আমাদের এখানে পাঠানো হয়েছিল যাতে আমরা হুয়াকে মেরে ফেলি, কিন্তু তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছে না, আর আমরা খালি হাতে এখান থেকে ফিরব না। তখন সে তাদের স্পিরিচুয়াল স্টোনসের ব্যাগ দিয়ে দেয়। তারা ব্যাগ পেয়ে খুবই খুশি হয়ে যায় আর বলে এখন তো আমরা ইউসেনকে একদম শেষ করেই ছাড়ব। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে সে মনে মনে ভাবছিল এদের বোকা বানানো কতটা সহজ। কিছুক্ষণ পর সে ফিনিশ লাইনের কাছাকাছি পৌঁছে যায়। এদিকে এল্ডার সোয়ু তার সবকিছুই দেখছিল। তিনি বলেন শুধু ইউসেনই নয়, এই সব কিছু করার ক্ষমতা তার মধ্যেও আছে। তিনি খুবই ইমপ্রেস ছিলেন। ইনফ্লেকশনও এটা দেখে বেশ খুশি লাগছিল। সে শুধু ইউসেনকে দেখার জন্যই সেখানে এসেছিল। কম্পিটিশনের প্রতি তার একদমই ইন্টারেস্ট ছিল না। কিন্তু অন্যদিকে বাকি মাস্টার্সরা খুবই রেগেছিল, কারণ তাদের ডিসাইপলসরা কেউই ইউসেনকে শেষ করতে সফল হতে পারেনি। এদিকে সে ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তার কিছু এনিমি এসে যায়, যার কারণে সে আবারও ইউলেনের অ্যাক্টিং শুরু করে। সে বলে আমি ড্যাম্পিকের ডিসাইপল, আর এই নাও তোমাদের স্টোনসের ব্যাগ। সে সেখান থেকে চুপচাপ সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তাদের মধ্যে একজন ডিসাইপল এসে ফিসফিস করে জিজ্ঞেস করে আমি কি তোমাকে এখান থেকে যেতে বলেছি? যতক্ষণ না আমি বলছি তুমি এখান থেকে নড়তেও পারবে না। তখন সে বলে মিশনের সময় আমার কাজ ছিল আপনাদের স্পিরিচুয়াল স্টোনস দেওয়া, আমি সেটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমার আর কি কাজ? বরং গিয়ে ইউসেনকে খোঁজুন। কিন্তু সেই ডিসাইপল বলে না না, তুমি কি ভাবছো তুমি আমাকে বোকা বানাতে পারবে? তুমি যতই ইউনিয়ন সেজ সেজে থাকো না কেন, তুমি তার কাল্টিভেশন লেভেলের নকল করতে পারবে না। এটা শুনে সে একদম অনজান সেজে বলে আমি তো বুঝতেই পারছি না আপনি কি নিয়ে কথা বলছেন, একটু খুলে বলবেন? তখন লোকটা বলে ইউলিয়া 7th লেভেলে আছে, তুমি সবকিছু ঠিকঠাক করেছ, কিন্তু তার কাল্টিভেশন ঠিকভাবে কপি করতে ভুলে গেছ। এটা শুনে বাকি ডিসাইপলসরাও অবাক হয়ে যায়। তারা বলে কি, এটা সে নয়? আমরা তো চিনতেই পারিনি। একটু আগেই তো এটা আমাদের সঙ্গে দেখা করেছিল আর স্টোনসের ব্যাগ দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন এশিয়া বুঝে গিয়েছিল তার গেম ওভার হয়ে গেছে, তাই সে একটা স্মাইল দিয়ে বলে চলো, তোমরা এটা প্রমাণ করে দিয়েছ যে ইনার সেক্টর সব ডিসাইপলস বোকা নয়, তোমাদের মধ্যে কিছু মানুষ সত্যিই বেশ বুদ্ধিমান। এরপর ইউসি নিজের আসল রূপে ফিরে আসে। সে দেখে 4 দিক থেকে তাকে ডিসাইপলসরা ঘিরে ফেলেছে। তখন ইউসি বলে দেখো, আমার একদমই মারামারি পছন্দ না, চাইলে আমরা কথা বলেও এই সমস্যার সমাধান করতে পারি। কিন্তু সেই ডিসাইপলসরা পুরো মুড বানিয়ে এসেছিল, কারণ তাদের সবার কাছেই তাকে শেষ করার অর্ডার ছিল, আর এই কথাটা সে খুব ভালোভাবেই জানত। তাই সে দ্রুত তাদের টি করা শুরু করে। সে একজন ডিসাইপলকে শুধু একটা কিক মেরেই আউট করে দেয়, আরেকজন ডিসাইপলকে নিজের এনার্জি দিয়ে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। সেই লোকটা তো ইউসির এক স্ট্রাইকেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর ইউসি পিছনে ঘুরে দেখে সেখানে ইনার সেক্টর বাকি সব ডিসাইপলস তাকে শেষ করার জন্য দাঁড়িয়ে আছে, আর তারা ছিল অত্যন্ত পাওয়ারফুল। তাদের কাল্টিভেশন লেভেল ছিল অনেক হাই। তাদের সামনে ইউসি কিছুই না। ইউসি তাদের মধ্যে 2 জন ডিসাইপলকে এক হেঁটেই অজ্ঞান করে দিয়েছিল। তো এখন আমরা সামনে কি হয় সেটা দেখব। ইউসি ফিনিশ লাইনের খুব কাছাকাছি ছিল, তাই সে ঝামেলায় না জড়িয়ে সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে, কারণ সে এই কম্পিটিশন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাইছিল। কিন্তু কনসা তাকে এত সহজে যেতে দেওয়ার পাত্র ছিল না। সে পিছন থেকে অ্যাট্যাক করে বসে, আর সেই অ্যাট্যাক থেকে বাঁচতে গিয়ে সে পিছিয়ে যায়। তখন গোমতি সোয়ার্ড সোজা গিয়ে একটা গাছের ভেতর ঢুকে যায়। সে দৌড়াতে শুরু করে আর বলতে থাকে ইউসি, তুমি কি সত্যিই ন্যাভি লেভেলে পৌঁছে গেছো? তুমি অনেক বেশি স্মার্ট, আর তোমার মুভসও অসাধারণ, কিন্তু সমস্যা হলো আমার স্মার্ট লোক একদমই পছন্দ না। এরপর সে নিজের সোয়ার্ডটাও গাছ থেকে বের করে নেয় আর প্রচণ্ড গতিতে ইউসিয়ানের পেছনে ধাওয়া করতে শুরু করে। সে বলে তোমাকে আজ এটা মানতেই হবে, আজকের দিনটা তোমার জন্য একদমই ভালো না, কারণ আজ তোমার সামনে আমি আছি। এরপর স্টর্মব্লেন্স ফেল ব্যবহার করে সরাসরি তার দিকে অ্যাট্যাক করে দেয়, যার কারণে ইউসিয়ান হঠাৎ করেই দৌড়ানো বন্ধ করে দেয় আর বলে তোমার কি সত্যি মনে হয়েছিল আমি তোমাকে ভয় পেয়ে পালাচ্ছিলাম? তুমি খুব ভুল ভাবছ। আসলে আমি পালাচ্ছিলাম শুধু এই কারণে যাতে তুমি আমার হাত থেকে মার খেতে পারো, কিন্তু এখন আর না, এবার শেষ। এই বলে সে নিজের সোয়ার্ড বের করে সোয়ার্ড ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, আর ফরমেশনের এনার্জি থেকে সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়ে যায়।
কং সেটা দেখে দ্রুত নিজেকে সামলে নেয়, কারণ প্রচণ্ড গতিতে তার দিকে অ্যাটাক চলে এসেছিল। এরপর ইউসিয়ান ধোঁয়ার ভেতর থেকে হাসতে হাসতে বেরোয়, আর তারা দুজন আবার ভয়ঙ্করভাবে লড়াই শুরু করে দেয়। কিন্তু আমরা সবাই জানি আজ পর্যন্ত কেউই ইউসিওয়ান মুভস অ্যান্টিসিপেট করতে পারেনি, তাই ইউসিওয়ান নিজের অদ্ভুত স্টাইলে সবাইকে কনফিউজ করে দিচ্ছিল। এরপর সে হিডেন উইন্ডলাইন পাম দিয়ে সরাসরি তার উপর আঘাত করে বসে, যার ফলে কং একটু পিছিয়ে যায়। তারপর ইউসিওয়ান টাইগার ফর্মেশন তৈরি করে তাকে জোরে ধাক্কা দেয়, আর তারপর ট্রাবল টেকনিক ব্যবহার করে তার উপর ভয়ঙ্কর অ্যাটাক চালায়। এদিকে তাদের দুজনের যুদ্ধ তখনও চলছিল। ঠিক তখনই কংয়ের সাথীরা সেখানে পৌঁছে যায়। তারা দেখেই বুঝে যায় তাদের সিনিয়র প্রায় হারতে বসেছে, তাই তাড়াতাড়ি সিগন্যাল দিয়ে দেয়। যদিও কং চায়নি তারা সিগন্যাল দিক, কিন্তু তার আগেই সিগন্যাল ছড়িয়ে পড়ে, আর সেটা দেখে মনস্টার ফরেস্টে ছড়িয়ে থাকা সব ডিসাইপলস বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই তারা সবাই সিগন্যাল ফলো করে সেই দিকে ছুটতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি জিওকে, যে একটা বিস্টের সাথে লড়াই করছিল। তার সাথে এল্ডার জোও ছিল, আর তারা দুজন মিলে একের পর এক বিস্ট মারছিল। ঠিক তখনই জিওর চোখ সিগন্যালের দিকে যায়, আর সে সঙ্গে সঙ্গেই সব বুঝে ফেলে। অন্যদিকে আমরা তেরাঞ্জ পিকের এক নতুন ডিসাইপলকে দেখি, যে মনস্টার ফরেস্টের অন্য প্রান্তে ছিল। কিছুদিন আগেই তার সাথে বন্ধুত্ব হয়েছিল। সেও সিগন্যাল দেখে বুঝে যায় ইউসিওয়ান বিপদে আছে। তখন সে বলে, আমার বন্ধু, তুমি যেই প্ল্যান বানিয়েছিলে, এখন তুমি নিজেই সেই ভাঁদে আটকে গেছো। এদিকে সিগন্যাল দেখে সব ডিসাইপলস দ্রুত সেখানে পৌঁছতে শুরু করেছিল, আর ইউসিওয়ানের বিন্দুমাত্র ধারণাও ছিল না তার দিকে কত বড় বিপদ এগিয়ে আসছে। আর কং তো একদমই ব্যস্ত ছিল। সে নিজের স্কিলস ব্যবহার করে এদিক ওদিক উড়ে উড়ে অ্যাট্যাক করছিল। এবার কং নিজের সোয়ার্ড বের করে নেয়, আর ইউসিওয়ানকে বলে, তোমার সময় শেষ, এবার আমার পালা। এই বলে সে অ্যাট্যাক শুরু করে দেয়। তখন ইউসিওয়ান নিজের সোয়ার্ডের এনার্জি ব্যবহার করে সেই অ্যাট্যাক ডিফেন্ড করতে থাকে। তারা দুজনেই এতটাই পাওয়ারফুল ছিল, কেউই হার মানার জন্য প্রস্তুত ছিল না। ঠিক তখনই কং খেয়াল করে মাটি কাঁপছে। তখন সে ইউসিওয়ানকে বলে, ওরা এখানে চলে আসছে, এবার তোমার আর রক্ষা নেই। এটা শুনে ইউসিওয়ানও একটু কনফিউজ হয়ে যায়। এতগুলো ডিসাইপলসের সাথে সে কিভাবে লড়বে সেটা বুঝতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় এখান থেকে পালানোই ভালো, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কং নিজের সোয়ার্ড ক্লস তৈরি করে তার উপর অ্যাট্যাক করে বসে। তখন ইউসিওয়ান একের পর এক সোয়ার্ড কাটতে শুরু করে। এর মধ্যে একটা সোয়ার্ড এতটাই কাছে চলে আসে যে তার মনে হয়েছিল এবার হয়তো তার গলা কেটে যাবে, কিন্তু কোনোভাবে সে নিজেকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে কং তার খুব কাছেও চলে এসেছিল। এরপর ইউজিয়ানের উপর একের পর এক আঘাত আসতে থাকে। সে নিজের তলোয়ার দিয়ে কোনোভাবে নিজেকে ডিফেন্ড করছিল। তাদের দুজনের ভয়ঙ্কর ফাইট চলছিল, কিন্তু ইউজিয়ান ধীরে ধীরে চাপে পড়ে যাচ্ছিল, কারণ তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, ডিসাইপলস পৌঁছানোর আগেই এখান থেকে বের হতে হবে। সে শুধু একটা সুযোগ খুঁজছিল। ঠিক তখন কং জোরে আঘাত করে, আর ইউজিয়ান গিয়ে সোজা একটা গাছের সাথে ধাক্কা খায়। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এবার তার তলোয়ারটাও হাত থেকে ছিটকে পড়ে যায়। তখন কং ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলে, আমি হারতে পারি, কিন্তু কেউ আমার জায়গা নিয়ে নিক এটা আমি একদমই পছন্দ করি না। যারা আমার পথে আসে আমি তাদের বাঁচিয়ে রাখি না। এরপর সে ইউজিয়ানের ওপর ফাইনাল অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু আসল টুইস্টটা তখনও বাকি ছিল, কারণ ইউজিয়ান আগে থেকেই সেখানে কংয়ের জন্য একটা স্পেল বসিয়ে রেখেছিল। আর ঠিক যেই মুহূর্তে কংয়ের মুষ্টি সেই স্পেলে লাগে, প্রুড শকড, পুরো জায়গা জুড়ে একের পর এক বিস্ফোরণ শুরু হয়ে যায়। এরপর কি হলো সেটা কেউই বুঝতে পারেনি, কারণ পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে গিয়েছিল। ঠিক তখনই বাকি ডিসাইপলসরা সেখানে পৌঁছাতে শুরু করে। তারা দেখে সিগন্যালের জায়গায় একটার পর একটা ব্লাস্ট হচ্ছে, আর চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তখন তারা বুঝে যায় এটা নিশ্চয়ই ইউজিয়ানেরই কাজ। তারা সবাই দেখতে চাইছিল ইউজিয়ান সেই ব্লাস্টে মারা গেছে নাকি শুধু আহত হয়েছে। ঠিক তখনই তারা ধোঁয়ার ভেতর থেকে কাউকে দৌড়ে বের হতে দেখে। তখন সবাই চিৎকার করে বলে, ওটাই নিশ্চয়ই ইউজিয়ান। আর সঙ্গে সঙ্গে কয়েকজন ডিসাইপল গিয়ে সেই লোকটাকে মারতে শুরু করে দেয়। তারা যখন ভয়ঙ্করভাবে পেটাচ্ছিল, ঠিক তখনই একটা ডিসাইপল দৌড়ে এসে চিৎকার করে বলে, এই থামো, তোমরা ভুল লোককে মারছো। এটা শুনে সবাই থেমে যায়। ধোঁয়া একটু সরে যাওয়ার পর তারা দেখে ইউজিয়ান তো অনেক আগেই সবাইকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর যাকে তারা মেরেছে সে আর কেউ না, কং নিজেই। মার খাওয়ার কারণে তার পুরো মুখ ফুলে গিয়েছিল। তখন সে রাগে কাঁপতে কাঁপতে বলে, বলো তো তোমাদের মধ্যে কে কে আমার গায়ে হাত তুলেছে? তখন সবাই ভয়ে বলতে থাকে, আসলে আমরা হাত না, তলোয়ার তুলেছিলাম। ঠিক তখনই একটা ডিসাইপল তার অবস্থা দেখে হেসে ফেলে। সে বলে, সিনিয়া কং, আপনার একপাশ তো পুরো ফুলে গেছে। এটা শুনে আশেপাশের সবাইও হাসতে শুরু করে দেয়, আর সেটা দেখে কং আরও বেশি রেগে যায়।
তখন তাদের মধ্যেই একজন তাড়াতাড়ি পরিস্থিতি সামলাতে বলে, এখানে এত বেশি স্মোক ছিল তাই আমরা ঠিকমতো দেখতে পারিনি, ভুল করে আপনাকে ইউশিয়ান ভেবে ফেলেছিলাম, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। এরপর কং দাঁত চেপে বলে, এখন আর আমার মুখের দিকে তাকিয়ে থেকো না, তাড়াতাড়ি জিও আর ওই ছেলেটাকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে এসো। এরপর সব ডিসাইপলস চারদিকে ছড়িয়ে পড়ে ইউশিয়ানকে খুঁজতে বেরিয়ে যায়। তারা ধীরে ধীরে একটা গাছের কাছে পৌঁছে যায়, আর সেই গাছের উপর বসেই সব কিছু দেখছিল ইউশিনি। ঠিক তখনই উত্তরায়ণ গাছ থেকে নিচে লাফ দেয় আর মাত্র এক আঘাতেই সেই দুই ডিসাইপলকে অজ্ঞান করে ফেলে। এটা দেখে ইউশিনি ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আরে বাহ, আমি তো একটাই অ্যাটাকে রেনেল স্টেজের দুটা ডিসাইপলকে নকআউট করে দিলাম, নিশ্চয়ই এই স্টিকের মধ্যেই কোনো বিশেষ শক্তি আছে। এরপর সে মজা করে নিজের মাথাতেও সেটা দিয়ে আঘাত করে দেখে, আর সঙ্গে সঙ্গেই তার মাথা ঘুরতে শুরু করে দেয়। তখন ইউনস তাকে জিজ্ঞেস করতে থাকে, আখির তোমার কাছে এত পাওয়ার কোথা থেকে আসে, তুমি কিভাবে এক আঘাতেই কাউকে অজ্ঞান করে দিতে পারো? আসলে ইউশিন একবার কারো সাহায্য করেছিল, আর বদলে সেই লোকটা তাকে এই স্টাফ দিয়েছিল, আর এই স্টাফটাই বিস্টের বিরুদ্ধে তার অনেক কাজে আসছিল। তখন ইউশিয়ান সেই স্টাফটা দেখতেই ব্যস্ত ছিল। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটা অ্যাটাক এসে পড়ে তার উপর। কিন্তু অবাক করার বিষয় হলো, তার চারপাশের অরা সেই অ্যাটাকটাকে প্রোটেক্ট করে দেয়। এই অ্যাটাক করেছিল সেই মিস্টিরিয়াস লোকটা যে টিএনজি পিল পাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ইউশিয়ানের পিছু নিচ্ছিল। কিন্তু সে নিজেই অবাক হয়ে গিয়েছিল, কারণ ইউশিয়ানের ট্রফি তাকে বারবার প্রোটেক্ট করছিল। ইউশিয়ানও বিষয়টা দেখে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার অনুভব হয় অনেকক্ষণ ধরেই কেউ তাকে নজরে রাখছে, তাই সে চারপাশে তাকাতে শুরু করে। আর ওদিকে সেই মিস্টিরিয়াস লোকটা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। সে মনে মনে বলে, এই ইউশিন তো অনেক বেশি চালাক, যদি আমাকে লুকিয়ে অ্যাটাক করার অর্ডার না দেওয়া হতো তাহলে আমি অনেক আগেই ওর সামনে চলে যেতাম। এরপর সেই লোকটা আবার অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এবার ইউশিন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে আরও দুইজন ডিসাইপল এসে হাজির হয়। ইউশিন তাদের দেখেই দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে থেকেও আরও দুইজন ডিসাইপল এসে তাকে ঘিরে ফেলে। তারা বলে, এত তাড়াহুড়ো করে কোথায় পালাচ্ছ? তখন ইউশিন ঠান্ডা গলায় বলে, কে বলেছে আমি পালাচ্ছি? আমি তো এটা করতে যাচ্ছিলাম। আর এই বলেই সে সেখানে আরেকটা ব্লাস্ট ঘটিয়ে দেয়। এদিকে পুরো জঙ্গলের সব ডিসাইপল তাকে খুঁজতেই ব্যস্ত ছিল, আর যেই তারা সেই বিস্ফোরণ দেখতে পায় সবাই সেই দিকেই ছুটতে শুরু করে, কারণ যেই ইউশিনকে ক্যাপচার করতে পারবে সে বিশাল রিওয়ার্ড পাবে। এখন গল্পে দেখা যায় ইউশিন ডিসাইপলদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে আর ব্লাস্ট পিলস ব্যবহার করেই এগোচ্ছে, কিন্তু তারপরও কিছু ডিসাইপল তার সামনে এসে পড়ছিল, যাদের উপর সে নিজের সোয়ার্ড দিয়ে অ্যাটাক করছিল। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ একটা ফরমেশনের মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে পুরো ফরমেশন অ্যাক্টিভেট হয়ে ওঠে। আসলে এটা সবই ওই ডিসাইপলদের ট্র্যাপ ছিল, ইউশিনকে ফাঁসানোর জন্য। ইউশিন বারবার ফরমেশন থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই বের হতে পারছিল না। ঠিক তখনই সে দেখে তার চারপাশে অনেক ডিসাইপল জড়ো হয়ে গেছে, তাই তারা কিছু করার আগেই ইউশিন নিজের পুরো এনার্জি ব্যবহার করে ফরমেশন ভেঙে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসেও সে দেখে এখনও অনেক ডিসাইপল তার পিছু নিয়েছে। তারা চিৎকার করে বলছিল, ইউশিয়ান, তুমি আমাদের থেকে পালাতে পারবে না। অন্যদিকে বিস্টদের সাথে লড়াই করতে করতে তারাও ক্লান্ত হয়ে পড়েছিল। তখন তারা বলে, এখন সারেন্ডার করে দাও, দেখতেই পাচ্ছ তুমি আমাদের কিছুই করতে পারবে না। তখন ইউশিয়ান তাড়াতাড়ি নিজে ট্র্যাপ পিলস খুঁজতে শুরু করে, যেগুলোর সাহায্যে সে এতক্ষণ ব্লাস্ট করছিল, কিন্তু সেগুলো তো আগেই পড়ে গিয়েছিল, আর এখন সেগুলো ওই ডিসাইপলদের হাতেই ছিল। তখন তারা হাসতে হাসতে বলে, এবার হার মেনে নাও, যদি সারেন্ডার করো তাহলে আমরা তোমাকে বেশি কষ্ট দেব না। তখন ইউশিয়ান শান্ত গলায় বলে, কম্পিটিশন শুরু হওয়ার সময় সিনিয়র কিংকিন বলেছিল কোনো ডিসাইপল কারো প্রাণ নিতে পারবে না, আর তোমরা যা করছো সেটা সেক্টের রুলসের বিরুদ্ধে। কিন্তু তখনই একটা ডিসাইপল হেসে বলে, সিনিয়র কিংকিন এটাও বলেছিল যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে কোনো ডিসাইপল মারা যায় তাহলে সেটা অ্যাক্সিডেন্ট হিসেবেই ধরা হবে, আর এখন তোমার সাথেও ঠিক তেমন একটা অ্যাক্সিডেন্ট করতে চলেছে। এই বলেই সবাই একসাথে ইউশিয়ানের দিকে অ্যাট্যাক করতে দৌড়ে আসে। তাদের মধ্যে একজন ছিল জিও, সে সবাইকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই তার কথা শুনছিল না। তখন সবাই প্রায় ইউশিয়ানের একদম কাছাকাছি পৌঁছে যায়, আর ঠিক তখনই ইউশিয়ান মুখে হালকা একটা স্মাইল এনে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। সেই ফরমেশনের পাওয়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে সব ডিসাইপল মাটিতে পড়ে যায়। এই ফরমেশনের নাম ছিল রিচ ট্রেনিং ফরমেশন।
ফরমেশন। এবার সব ডিসাইপল পুরোপুরি আটকে গিয়েছিল, তাদের শরীরে আর কোনো শক্তিই বাকি ছিল না, আর কেউই সেখান থেকে বের হতেই পারছিল না। তখন একটা ডিসাইপল রাগে চিৎকার করে বলে, ইউসিয়ান, তুমি আমাদের সাথে চিটিং করেছো। ঠিক তখনই জিও সেখানে এসে বলে, ও, তোমরা চিটিং করতে পারো, কিন্তু ইউসিয়ান করলে সমস্যা কেন? এরপর সেখানে জিও আর জিওনও এসে পৌঁছে যায়। আসলেই তিনজন মিলেই একসাথেই রিচ ট্রেনিং ফর্মেশন তৈরি করেছিল। তখন ডিসাইপলরা বলে, আমরা ভাবতেই পারিনি তোমরাও ওর সাথে হাত মিলাবে। তোমাদের কি মনে হয় এই ফরমেশনে আটকে রেখে তোমরা ওকে বাঁচাতে পারবে? এটা কখনো সম্ভব না। কিন্তু ঠিক তখনই ইউসিয়ান ফরমেশনের বাইরে বেরিয়ে আসে আর বলে, কে বলেছে শুধু তোমরাই ট্র্যাপ হবে? তোমাদের জন্য আমাদের কাছে আর একটা সারপ্রাইজও আছে। এরপর তারা 3 বন্ধু মিলে আর একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, আর সঙ্গে সঙ্গেই সবার ওপর লাইটনিং পড়তে শুরু করে। সেই লাইটনিংয়ের পাওয়ারে সবাই ভীষণ দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণ পর ফরমেশন ভেঙে যায় আর সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তাদের অবস্থা দেখে জীবনের ভেতরের চোর সত্তাটা আবার জেগে ওঠে। সে ইউসিয়ানকে বলে, ভাই, আমরা এত কষ্ট করেছি, এবার রিওয়ার্ডও নিয়ে নি, চল শুরু করি। এরপর তারা দুজন একে একে সব ডিসাইপলের স্টোরেজ ব্যাগ লুট করতে শুরু করে দেয়। তাদের এসব কাণ্ড দেখে জীবন নিজেই হাসতে থাকে। সে মাথায় হাত দিয়ে বলে, এই দুজন কোনোদিনও শুধরাবে না। আর এদিকে এইসব পুরো ঘটনায় সেক্টে বসে এল্ডাররা দেখছিল। কারো হাসি পাচ্ছিল, আবার কেউ প্রচণ্ড রেগে যাচ্ছিল। ঠিক তখনই রনিং ডুমের মাস্টার দাঁড়িয়ে বলে, এই ছেলেটা সব রুলস ভেঙে চুরমার করে দিয়েছে, ওকে কম্পিটিশন থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু তারপর সে থেমে যায়, যেন তার মাথায় আরও ভয়ঙ্কর কিছু চলছিল। কারণ সে একজন প্রতারক, আর এইটা শুনেই সবাই বিভ্রান্ত হয়ে যায়। তখন সে বলে, আপনাদের দুজনের ব্যাপারে গুরুত্ব সহকারে দেখা হবে, আর তোমাদের সবাইকে বাইরে বের করে দেওয়া হবে। কিন্তু অন্তত আউটার ডিসাইপলদের ব্যাপারেও কিছু বলুন। শেষ পর্যন্ত কেন সবাই একসাথে মিলে ইউসিয়ানকে মারতে চাইছে, আর তাদের এই অনুমতি কে দিয়েছে? তখন মাস্টার তাকে জিজ্ঞেস করেন, শেষ পর্যন্ত তুমি ইউসিয়ানকে বাঁচাতে কেন চাইছো? জবাবে সে বলে, আমি কাউকে প্রোটেক্ট করছি না, আপনারাই তো রুলসের কথা বলছিলেন, তাই আমি শুধু আমার ওপিনিয়ন আপনাদের সামনে রেখেছি। যার পরই বাহাদুর রাগে ফেটে পড়ে নিজের স্পিরিচুয়াল অরা তাদের সামনে দেখিয়ে দেয়। এটা দেখে মনে হচ্ছিল এক্ষুনি হয়তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই সিনিয়র কুইন তাদের থামিয়ে দিয়ে বলে, সবাই শান্ত হও, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো। এখনো পর্যন্ত কেউই কোনো রুল ভাঙেনি, ওরা যা করছে করতে দাও, আর তোমরা শুধু এনজয় করো। এদিকে জিয়া ইউশানের সাথে মিলে স্টোরেজ ব্যাগস নিয়ে আসছিল। তখনই লুসেন্টের নজর এক ডিসাইপেলের উপর পড়ে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি মাইনার ডিসাইপেল, তাই তো? তাহলে তোমার স্টোরেজ ব্যাগ কোথায়? সেটা বের করো। ঠিক তখনই ঝু কেনিং তার হাত ধরে ফেলে আর বলে, ইউশেন, আমাকে মাফ করে দাও। সব ডিসাইপল তোমার বিরুদ্ধে এক হয়ে তোমার উপর অ্যাট্যাক করেছিল, আর আমি তাদের থামাতে পারিনি। কিন্তু ইউশেন তার হাতের স্পর্শ থেকেই সঙ্গে সঙ্গে বুঝে যায় রিস্টার্টিং ফরমেশনের তার উপর কোনো এফেক্ট হয়নি, অর্থাৎ তার মধ্যে এখনও পাওয়ার ছিল, মানে সে শুধু দুর্বল হবার অভিনয় করছিল। ঝু ক্যানিং বলে, আমি ওই সব ডিসাইপলদের তোমার কাছে ক্ষমা চাইতে বলবো, আর তোমার যত কষ্ট হয়েছে তার কম্পেনসেশনও আমি দিয়ে দেব। তখন ইউশেন তার কথাটা মেনে নেয়। এরপর সেই ডিসাইপলগুলো সেখান থেকে পালাতে শুরু করে। তখন ঝু ক্যানিং বলে, আমি কখনোই চাই না সেক্টের ডিসাইপলরা নিজেদের মধ্যেই লড়াই করুক। আমরা একে অপরের বিরুদ্ধে না গিয়ে একসাথে থাকা উচিত। ইউশেন তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ ইউশেন এখন পর্যন্ত এত খারাপ ডিসাইপল দেখেছে যে এখন আর ডিসিপ্লিন ডিভিশনের লোকদের উপর তার বিশ্বাসই হচ্ছিল না। ঠিক তখনই সেখানে কং এসে বলে, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি, এবার আমাদের হিসাব চুকানোর সময় এসে গেছে। আগেরবার তুমি পালিয়ে গিয়েছিলে, কিন্তু এবার সেটা একদমই হবে না। এরপর সে ইউশেনের ওপর অ্যাট্যাক করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ঝু ক্যানিং দ্রুত তার সামনে গিয়ে তাকে থামিয়ে দেয়। কং রাগে বলে, এটা আমার ব্যাপার, তুমি মাঝখানে আসছো কেন? ঝু ক্যানিং বলে, আমি তোমাকে ইউশেনের সাথে ফাইট করতে দেব না। তুমি জানো তো আমি ডিসিপ্লিন ডিভিশনের ফর্মার মেম্বার, তাই আমি রুলস ভাঙতে দেখতে পারি না। আমার কথা শোনো আর ইউশেনকে একা ছেড়ে দাও। কিন্তু কং কথায় শোনার লোক, সে সরাসরি ঝু ক্যানিংয়ের উপরই অ্যাট্যাক করে বসে আর বলে, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, এটা আমার ম্যাটার। কিন্তু ঝু ক্যানিং তার কথা শোনে না। সে বলে, ইউশেনকে একা ছেড়ে দাও, না হলে আগে আমার সাথে লড়তে হবে। আর এরপরই দুজন নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দেয়।
ইউশেন এই দৃশ্য দেখে পুরো অবাক হয়ে যায়। সে বলে, শেষ পর্যন্ত এই লোকটা কে যে আমার জন্য অন্য কারো সাথে ফাইট করছে? তখন সে নিজের বন্ধু এআই এর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমাকে বলবে এই লোকটা আসলে কে? তখন সে বলে, গত বছরের আউটার কম্পিটিশনে কেনিং ছিল ডিসিপ্লিন ডিভিশনের টপার। এটা শুনে ইউসিয়ান বলে, আমি তো ভেবেছিলাম র্যানিয়াং পিক আর ডিসিপ্লিন ডিভিশনের সব ডিসাইপেলই বাজে, ওরা শুধু দুর্বলদের অত্যাচার করে। কিন্তু এটা মানতেই হবে, তাদের মধ্যে কিছু ডিসাইপল সত্যিই ভালোও আছে। তখন জিয়া বলে, হ্যাঁ, কিন্তু এই লোকটা একটু আলাদা। এরপর সে ক্যানিংয়ের ব্যাপারে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কং মাঝখানে কথা বলে ওঠে। সে ইউসিয়ানকে বলে, এদিক ওদিক কি দেখছ? মনে আছে তো, আমাদের আগের হিসাব এখনও বাকি আছে। এদিকে এটাই সেই লোক ছিল যে ইউসিয়ানকে কোনো ভুল ছাড়াই 108 চাবুকের শাস্তি দিয়েছিল। শুধু তাই নয়, যারা ভিক্ষা চাইছিল সেই জিয়ান আর তার রুমমেটদেরও লাথি মেরে অপমান করেছিল। সেই সময় ইউসিয়ান শপথ নিয়েছিল সে অবশ্যই জিয়ানের উপর প্রতিশোধ নেবে, আর আজ সেই সুযোগ নিজে থেকেই তার সামনে চলে এসেছে। এরপর ইউসিয়ান তার দিকে এগিয়ে যেতে শুরু করে। জিয়ান শিবাঙ্গী সেল ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ইউসিয়ান তার উপর বেলেন প্যান দিয়ে আঘাত করে বসে। সেই অ্যাট্যাক থেকে ভয়ঙ্কর এনার্জি বেরোচ্ছিল, যার ফলে জিয়ান একটু পিছিয়ে গিয়ে বলে, তুমি আগের বারের তুলনায় একটু বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু তুমি চিন্তা করো না, এরও তো আমার কাছে উপায় আছে। এরপরে সে একটু স্টান্স ক্রিয়েট করে আর সেখান থেকেই সোয়ার্ড ফরমেশন বানিয়ে তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়। তখন লুসিয়ানো নিজের মাল্টিপল ফর্মস তৈরি করে সেই সব সোয়ার্ডকে কাট করে দেয় আর বলে, এটা আমার বড় স্কিল, যার বাটন টিপলেই ফরমেশন অ্যাক্টিভেট হয়ে অ্যাটাক করে। কিন্তু ইয়াং তখনই শিবাঙ্গীর শিল্ড তৈরি করে নিজেকে প্রোটেক্ট করতে শুরু করে। এটা ছিল খুবই পাওয়ারফুল, যাকে ভেদ করতে পারছিল না কেউ। তখন সে বলে, তুমি এখন নেভি লেভেলে আছো, আমি কখনো ভাবিনি তুমি এত দূর পৌঁছতে পারবে। তারপর সে কাছে গিয়ে তাকে একটা ভয়ঙ্কর ঘুষি মারে, আর জিয়ান নিচে পড়ে যায়। আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ভুল করেছি, তুমি নাভি লেভেলের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কখনোই সেই গ্যাপ পূরণ করতে পারবে না যেটা আমাদের লেভেলের মধ্যে আছে। আমি তোমার থেকে অনেকগুলো এগিয়ে। এই কথা বলেই সে কোল্ড ফ্রস্ট ব্লু অ্যাক্টিভেট করে। এটা ছিল ভীষণ পাওয়ারফুল স্পেল। এটা দেখে তার বন্ধুরাও পিছিয়ে যেতে বলে, তাহলে এটাই তোমার ট্রাম্প কার্ড? এরপর সে ফ্লেম ড্র্যাগন অ্যাক্টিভেট করে, আর এটা করতে এক বিশাল গোল্ডেন ড্র্যাগন সেই ব্লু শেল কেটে তার পেছনে ধাওয়া করে। তারপর তাকে এক প্রচণ্ড আঘাতে মাটিতে আছড়ে ফেলে। ড্র্যাগন তার ক্লজ দিয়ে চেপে ধরতেই পুরো এরিয়া এনার্জিতে ভরে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, এমন টেকনিক তারা আগে কখনো দেখেনি। এটা তো একদম কমাল, ইনক্রেডিবল। সিনার্জি থেকে বাঁচতে বাঁচতে সে বলে, সেদিন তো সে একদম হিডেন মাস্টার বেরিয়ে এলো, কে জানে সে এত পাওয়ারফুল টেকনিক কবে শিখেছে। তারপর সে তাকে এমনভাবে আছাড় মারতে শুরু করে যেন ধোপা কাপড় পেটাচ্ছে। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, আমার ফ্যামিলিকে কষ্ট দিয়েছ, এটা তারই বদলা। রুদ্রা আবতার দেখে সবাই অবাক হয়ে যায়। যেই তাকে বিরক্ত করে তার এমন পরিণতি হয়। জিয়া বলে, হ্যাঁ, কিছু মানুষ একটু পাগল টাইপের হয়, নিজের লুসেন্টের মতো। তুমি ওর থেকে একটু দূরে থাকাই ভালো, না হলে কখন যে তোমাকেও এমন পেটাবে। সবাই এটা দেখে হাসছিল। সত্যি ইউসুফ খুবই ইন্টারেস্টিং লোক, তার মতো আর কেউ নেই। এদিকে ইউসুফ আবেগে ভেসে গিয়ে তাকে একটা পাথরের উপর ছুঁড়ে ফেলছিল। তখন জিয়া তাকে থামায়, এটা করো না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে অনেক দূরে ছিটকে পড়ে আর তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। সেই রক্ত দেখে জুকি হঠাৎ অদ্ভুতভাবে ডিস্টার্ব হয়ে যায়। ওর কি হলো? তুমি আমাকে থামতে কেন বললে? কিন্তু সে আর আগের মতো ছিল না। সে আবার আক্রমণ করতে এগিয়ে যায়। হঠাৎ করে সে কেন আক্রমণ করতে শুরু করল? তখন জিয়া তাকে বলে, জুকি ডিসিপ্লিন রেলমের ফরম্যাট ডিসেবল থাকে, কিন্তু যখনই সে রক্ত দেখে তার মধ্যে এক ভয়ঙ্কর পাওয়ার জেগে ওঠে, আর তখন সে খুব ডেঞ্জারাস হয়ে যায়। এখন ইউসুফ লুসিয়েনের সাথে লড়াই করতে করতে বলে, তুমি বলেছিলে সে সবার থেকে আলাদা, এখন বুঝতে পারছি কেন বলেছিলে, কিন্তু তুমি একটু আগে বললেও পারতে। জিয়া বলে, আমি কি জানতাম তুমি এত তাড়াতাড়ি তাকে হারিয়ে দেবে? বিশ্বাস করো, তোমার কপালটাই খারাপ। আর জুকি তখন ইউসুফের ওপর একের পর এক অ্যাট্যাক চালিয়ে যাচ্ছিল, আর ইউসুফ শুধু নিজেকে বাঁচাতেই ব্যস্ত ছিল। তুমি তাকে মারতে পারবে না কখনো। জাহিমের কথায় সবাই একটু থেমে যায়। সে শান্তভাবে বলে,
আমি যা বলতে চাচ্ছিলাম সেটা হলো গত বছরের কম্পিটিশনে আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারিনি, সুযোগ পাইনি। তাহলে আজ কেন আমরা ফাইট করি না? জিয়া রেগে গিয়ে বলে, আমার সামনে থেকে সরে যাও, তোমার সাথে ফাইট করে আমি সময় নষ্ট করতে চাই না। জাহিম হালকা হাসে, আমার এমন কেন মনে হচ্ছে তুমি আমাকে ভয় পাচ্ছ, তাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাইছ না? এই কথা শুনে কংগ্রেস একদম উত্তেজিত হয়ে ওঠে। সে দৌড়ে তার দিকে এগিয়ে যায়। আজ তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি সারা জীবন ভুলবে না। এর সাথেই তাদের দুজনের ফাইট শুরু হয়ে যায়। সে লড়াই শুরু করে, কিন্তু জুমিং খুব দ্রুত আক্রমণ করতে থাকে, আর সেই আক্রমণে সে অনেক দূরে ছিটকে পড়ে। জুকি মিং তো তার রক্তের পিপাসায় পাগল হয়ে উঠেছিল, তাই তাকে থামানোর একটাই উপায় ছিল, ফরমেশন। তখন ইউসিএন সঙ্গে সঙ্গে সেই ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। এই ফরমেশন দিয়েই সে আগেও তাদের হারিয়েছিল। কিন্তু জুমিংও কম ছিল না, তার কাছে ছিল এক পাওয়ারফুল ওয়েপন। সে সেটাকে ইউজ করার প্রস্তুতি নিতে থাকে। জুমিংয়ের বন্ধুরা তাকে বলে, ইউসুফের ওয়েপন খুব ডেঞ্জারাস, প্লিজ পিছিয়ে যাও। কিন্তু সে হার মানার মানুষ ছিল না। তখন জুমিং আর্থ ড্র্যাগন শেল অ্যাক্টিভেট করে দেয়, আর এই দিকে ইউসুফ ফ্লেম ড্র্যাগন দিয়ে আক্রমণ করে। কিন্তু জুমিংয়ের উপর সেই অ্যাটাকের কোনো প্রভাবই পড়ছিল না। এরপর সে ইউসুফকে আর্থ ড্র্যাগন শেলের নিচে চাপা দিতে থাকে। ইউসুফের বন্ধুরা তাকে সাহায্য করতে চায়, কিন্তু সে তাদের থামিয়ে দেয়, তোমরা এখানে আসবে না, আমি নিজেই সামলাতে পারব। এরপর সে আবার উঠে দাঁড়ায়, নিজের সোয়ার্ড শক্ত করে ধরে, আর ফ্লেম ড্র্যাগন স্ল্যাশ অ্যাক্টিভেট করে দেয়। সে বুঝে গিয়েছিল একটা সিঙ্গল অ্যাটাক দিয়ে কিছু হবে না, তাই সে একের পর এক আক্রমণ করতে থাকে, আর শেষ পর্যন্ত জুমিংয়ের ফরমেশন ভেঙে যায়, আর ইউসুফ সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে নিজের স্পেশাল টেকনিকের সাহায্যে জুমিংয়ের উপর আক্রমণ চালাতে থাকে। লাগাতার আঘাতে শেষ পর্যন্ত জুমিং মাটিতে পড়ে যায়। কিন্তু তখন ইউসিএন নিজেও খুব দুর্বল অনুভব করছিল। ড্র্যাগন স্ল্যাশ আমার অনেক এনার্জি কনজিউম করেছে, তাই আমি একটু উইকনেস ফিল করছি। তখন তারা দেখে জিয়া আর কংয়ের মধ্যে এখনও ফাইট চলছে। হঠাৎ কং তার সবচেয়ে পাওয়ারফুল স্পিরিচুয়াল ওয়েপন সামন করে। এটা দেখে জাহিমও তার ওয়েপন বের করে নেয়। দুটোই ছিল ভয়ঙ্কর প্রাণঘাতী ওয়েপন। অ্যাট্যাক করার আগেই তাদের এনার্জিতে পুরো জায়গাটা ভরে যায়। তারপর তারা একে অপরের ওপর আক্রমণ শুরু করে। প্রথম অ্যাট্যাক শেষ হতেই দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়, কিন্তু কং সরাসরি মাটিতে পড়ে যায়। এর মানে ইউসিএন জিতে গেছে। এটা দেখে কার বন্ধুরা বলে, সে আমাদের নিরাশ করেনি। এরপর জাহিম এগিয়ে গিয়ে কংয়ের স্টোরেজ ব্যাগ নিয়ে নেয়। ঠিক তখনই একটা অদ্ভুত শ্যাডো এসে তার শরীরে ঢুকে পড়ে, আর সে হঠাৎ একদম শান্ত হয়ে যায়। তখন ইউসিএন বলে, দেখো, তুমি কংকে হারিয়েছ, এটা তোমারই জয়। কিন্তু জাহিম একদম চুপ ছিল। হঠাৎ সে নিজের পেটে সর্ট ঢুকিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না সে এমন কেন করল। তারপর তারা দেখে তার একটা চোখ পুরো লাল হয়ে গেছে। এর মানে সে পজেসড হয়ে গেছে। এরপর সে আবার ইউসিএনের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। তখন জিয়া তাকে থামানোর চেষ্টা করে, তুমি এটা কেন করছো? জিয়া রেগে গিয়ে বলে, তুমি ইউসিএনের উপর আক্রমণ করলে কেন? তোমার কি হয়েছে? কিন্তু সে কোনো উত্তর দেয় না, বরং সবার সাথে ফাইট করতে শুরু করে। আসলে তাকে এক মিস্টিরিয়াস ব্যক্তি কন্ট্রোল করছিল, যে ট্যাঙ্ক পিল দখল করার জন্য এখানে এসেছিল। তার কাছে ছিল এক ইভিল পাওয়ার। এদিকে এই পুরো ফাইট এল্ডার্সরাও দেখছিল। তারা খুব খুশি ছিল, কারণ ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। তারা বলে, ভালোই হয়েছে, ইউসিএন অলরেডি। এখন টিএনপি এর বড় সমস্যা হয়ে গেছে। অর্থাৎ তাদের মাস্টার বলছে, আমরা কখনোই আমাদের বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। যাই হোক না কেন, ভাউচারের সঙ্গে এমন কিছু করা সম্ভবই না। নিশ্চয় এখানে কোথাও না কোথাও বড় কোনো গড়বড় হয়েছে। তাই তারা এল্ডা কিংয়ের কাছে রিকোয়েস্ট করে কম্পিটিশনে কাউকে পাঠানো হোক, যাতে ঠিক কি হচ্ছে সেটা জানা যায়। তখন তিনি বলেন, ঠিক আছে, আমি কিছু একটা করি। এদিকে জিইউ তার নিজের বন্ধুদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। তখন ইউসে বলে, আমার মনে হচ্ছে এটা আমাদের জিইউ না, বরং কেউ তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর ঠিক তখনই জিইউ তার সোয়ার্ড নিয়ে আক্রমণ করতে এগিয়ে আসে। ইউসে সে আক্রমণ এড়িয়ে বলে, জিইউ, হুশে আসো, কিন্তু সে শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। তখনই ইউসের ভেতরে ট্রু ফায়ার রেসপন্ড করতে শুরু করে, যেন বুঝতে চাইছে জিইউকে এই ম্যানিপুলেশন থেকে কিভাবে বের করা যাবে।
সে আবার আক্রমণ করতে এগিয়ে আসে। এবার তার আঘাত সরাসরি মাথার দিকে ছিল, কিন্তু ঠিক তখনই জিয়ালিম মাঝখানে এসে তাদের বাঁচিয়ে দেয়। এরপর তারা 3 জন মিলে তার উপর আক্রমণ শুরু করে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে তাদের সবার উপরই ভারী পড়ছিল। ইউসে ভাবে, জিইউ এতটা শক্তিশালী হতে পারে না, তাহলে এই শক্তি তার মধ্যে কোথা থেকে আসছে? এরপর সে নিজের বন্ধুদের সঙ্গে দ্রুত কথা বলে, আমরা 3 জন মিলে ওকে থামাতে পারবো না, তাই একটা প্ল্যান করি। আমি ওর মনোযোগ ভাঙব, আর তোমরা তখন একটা পাওয়ারফুল আক্রমণ করবে। এরপর ইউস তার সঙ্গে লড়াই শুরু করে। সে জিইউকে ব্যস্ত রাখে, আর সেই সুযোগে অন্যরা আক্রমণ চালায়। সেই স্ট্রাইকে এতটাই শক্তি ছিল যে জিইউ কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর ইউ সিং তার স্টিক দিয়ে তার মাথায় আঘাত করে, আর জিয়াং তার স্কার্ট ধরে ফেলে। এই সব দেখে সেই মিস্ট্রি মানুষটা ভীষণ রেগে যায়, কারণ এবারও সে নিজের অবজেক্টিভ পূরণ করতে পারেনি। যেভাবেই হোক তাকে তাদের শেষ করে পিএনজি বিল অর্জন করতেই হতো। এদিকে ডিসেম জিজ্ঞেস করে এখন এর সঙ্গে কি করা হবে। তখন ইউস তার ট্রু ফায়ার তার ভেতরে প্রবেশ করিয়ে দেয় এবং বলে, এখন শুধু তুমিই একে ঠিক করতে পারো, একে আগের মতো নর্মাল করে দাও। ট্রু ফায়ার তার ভেতরে ঢুকতেই সে যন্ত্রণায় কাঁপতে থাকে। ট্রু ফায়ার ভেতরের অন্ধকারকে ধ্বংস করতে শুরু করে, আর তাকে সম্পূর্ণভাবে সেই কন্ট্রোল থেকে মুক্ত করে দেয়। তারপর জিইউ অচেতন হয়ে পড়ে। এদিকে মিস্ট্রি মানুষটা এটা দেখে আরও রেগে যায়। সে ভেবেছিল জিইউ তাদের শেষ করে দেবে, কিন্তু তার পুরো প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখন সে নিজের মাথা খাটায় এবং তার ইভিল পাওয়ার পুরো জঙ্গলে ছড়িয়ে দেয়। সেই ইভিল পাওয়ারের প্রভাবে যত বিস্ট আর জন্তু ছিল সবাই তার কন্ট্রোলে চলে যায়, আর তারা সবাই একসঙ্গে তাদের দিকে ছুটে আসতে থাকে। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করছি এখন তোমরা পুরো সিজনটা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা কোনো ধরনের স্ক্রিপ্ট বা স্কিপ লেখা ছাড়াই বানিয়েছি, তাই ক্যারেক্টারের নাম কিংবা কোনো টেকনিকের নাম একটু উল্টাপাল্টা হতে পারে, সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেশন দিও, কারণ আজকে ভিডিওটা বানাতে অনেক বেশি কষ্ট করেছি। সো ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড গুড বাই।